অনেকদিন ধরে যমুনা নদী আসা হয় না। আজকে আমি ঢাকা থেকে ঘুরতে আসলাম আমাদের গ্রামে। আর গ্রামে এসে নদীর পাড়ে আসবো না, এটা কেমন কথা? নদীর পাড়ে এসে জানতে পারলাম আমাদের এই যমুনা নদীর মাঝখানে চরে যা আবাদ হইতেছে, এর আগে কোনোদিনই ওই সব সবজি আবাদ হয়নি। এমন এক সবজি, যে সবজি গরু ছাগল কোনো প্রাণী খায় না, কিন্তু মানুষ সেটার জন্য খুবই পাগল। সব সময় শুনে আসলাম এবং ছোট থেকে দেখে আসলাম আমাদের এই চরে যখন পানি শুকিয়ে যায় খেসারি কালাই, বাদাম, ভুট্টা, সস ইত্যাদি অনেক ধরনের সবজি আবাদ হয়। বছর এমন কিছু আবাদ হইতেছে যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নদীর ঘাটেই ছিল আমার এক ছোট ভাইয়ের নৌকা। তো সেই ছোট ভাইয়ের নৌকায় উঠে সেই আবাদ করা ভয়ঙ্কর জমির চাষটি দেখতে যাব, সেখানে কি আবাদ হইতেছে। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আছি আপনাদের সাথে। আমাদের যমুনা নদীর আশপাশে ছোট কিছু আবাদ ফসল নিয়ে কিছু ভিডিও তুলে ধরবো তোমাদের সাথে। যেহেতু এই যমুনা নদীর ঘাটে অনেক মহিলা মানুষ গোসল করে এবং ছেলে মানুষ গোসল করে, তার কারণে আমি মহিলাদের আশপাশে কোনো ভিডিও তুলে ধরলাম না। ক্যামেরাটা নিচের দিকে রেখে এখন আমি রওনা দিছি যমুনা নদীর ওই পারে যাওয়ার জন্য। তো নৌকাটি ছেড়ে দিয়েছে অলরেডি, আমি কিন্তু ক্যামেরা নিচের দিকে রেখে দিয়েছি যাতে আশপাশের ক্যামেরা নজর যাতে না কাড়ে। আমি এখন যেখানে যাইতেছি এখানে শুধু পানি কমলেই এই ফসলে আবাদ করা যায়। আমাদের এই ঘাটে নৌকা আসা যাওয়া করে আশপাশের কোন কোন জায়গায় থেকে, রুলিপাড়া, কারিপুচর, শুশুয়াচর এবং আমাদের এই আশপাশে যেসব চরের নাম আছে যেগুলো এখন আমি ভুলে গেছি, এবং যমুনা সেতুর পাশাপাশি অন্য অন্য মানুষজন যাতায়াত করে এই নদী দিয়ে আমাদের এই গোবিন্দেশী ঘাটে। তোমরা আমার সামনে যে নৌকাটির সামনে যে মাটি এমনকি আবাদ করা ফসল জমিটি দেখতে পাচ্ছ, এখানে যখন পানি ওঠে এই জমিটি কিন্তু সম্পূর্ণ তলিয়ে যায়, মানে এই জমির কোনো অংশও থাকে না এবং এনে এত পানিটা হয় যেটা কখনোই কল্পনার বাইরে। আমি যে জমি দিয়ে তোমাদের মাঝখান দিয়ে হেঁটে যাবো এমনকি দেখাবো, এই জমিটি কিন্তু সম্পূর্ণ নদী। এই জমিতে এত পরিমাণ পানি হয় যখন দেখলেই বুঝতে পারবে না যে কি। আমি কিন্তু চরের কাছাকাছি চলে এসেছি এবং এই মুহূর্তে যে পাখিটি দেখতেছে এটা কিন্তু এই যমুনা নদীর খুব পরিচিত একটি মাছরাঙা, যে মাছরাঙার কালারটি সাদা এবং কালো, দেখতে খুবই ভালো লাগে এবং এই পাখিটি সম্পূর্ণরূপে নিরীহ। সো অলরেডি আমি কিন্তু চলে এসেছি এই জমির উপরে, যেখানে আমি শুরুতে দেখতে পাচ্ছি এখানে আবাদ করেছে পেঁয়াজ। আর এই পেঁয়াজ কিন্তু অহরহ আবাদ করে, কিন্তু এই সিজনে আমি খুবই কম। তারপরে দেখতেছি বাদাম, যেটা বালুর মধ্যে খুব বেশি আবাদ করা হয়। এই বাদামগুলো এই যে পরিমাণ আবাদ করা হয়, আমার মনে হয় না অন্য কোনো জেলায় এত পরিমাণ বাদাম আবাদ করা হয়। দেখতে পাচ্ছ ফেসারি কালাই, এই গাছটা যদি নাম জানো অবশ্যই কমেন্টে লিখে দিবা। এটা আমার মূলত মনে হয় ফেসারি কালাই কি মাস কালাই, সঠিক মনে হইতেছে না আমার। বাদাম গাড়ার পাশাপাশি ফেসারি কালাই এবং সস এমনকি ইত্যাদি যে কোনো ফসল যেগুলা বালুর মধ্যে হয় সেইগুলো কিন্তু পুতন করে দিয়েছে এই মিত্র। এবং এই বালুটি পার হলে আমরা দেখতে পারবো আমরা আসল জায়গাটা। তো এখানে কিন্তু সম্পূর্ণ জমি জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র বাদাম আবাদ করেছে। ভাবছিলাম একটি বাদাম গাছ তুলে তোমাদেরকে দেখাবো, কিন্তু বাদাম গাছটি এখন এমন এক অবস্থার মধ্যে আছে, বাদাম কিন্তু গাছের গোড়ায় হয়নি, সব কিন্তু ছোট ছোট বীজ যেটাকে বলে। তাই বাদাম এই মুহূর্তে তোলা ঠিক হবে না, কারণ বাদাম গাছ তোলার যোগ্য এখনো হয়নি। এই বাদাম গাছ যখন তোলার যোগ্য হবে, বাদামের পাতাগুলা প্রায় মরা মরা ধরবে, লালটা লালটা হয়ে যাবে, সেই মুহূর্তে বাদামগুলা বোঝা যায় নিচে ভালো হয়েছে। এখানে কিন্তু এই জমি পহরা দেওয়ার জন্য এবং কি বিশেষভাবে ছাগল, গরু ইত্যাদি পালার জন্য অনেকে বাড়িঘর করে থাকে। ছাগল, গরু ইত্যাদি সব গবাদি পশু আছে সেগুলা কিন্তু এখানে পালন করে এবং পাশাপাশি তারা খেয়াল দেখাশোনা করে। তো আমি বাড়িটার দিকে ফোকাস করলাম না, যেহেতু মহিলাগুলো আশপাশে বসে আছে। তো দেখছি যে এখন যে ফসলটা যেটা খাড়া আছে সেগুলোর নাম কিন্তু তোমরা যদি জানো কমেন্টে লিখে দিবা। এবং আমি কিন্তু চলে যেতেছি যে কিন্তু বাদাম গাছটা এখনো কিন্তু বড় হয়নি সঠিকভাবে, তো বাদাম বড় হতে চলেছে। তো এখানে খুব একটা ভালো হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে এখানে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এই চরে আমি এক সময় আসতাম আমার ছাগলের জন্য গাছ তোলার জন্য, সারাদিন আশপাশে ঘুরে ঘাস কেটে 4টার দিকে ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে যাইতাম। দেখো এই যে জাংলা গাছ, এই যে নাই গাছের জাংলাটা দেখালে ওটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর এখন যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রচুর পরিমাণ এই জায়গায় হয়। আর এই জাউ গাছের নিচে মানুষ বসে খাওয়া বিশ্রাম নেয়, অনেক শ্যামা পড়ে। তাছাড়া এখানে কোনো শ্যামা নেওয়ার মতন গাছ হয় না। তো এই গাছটাকে আমরা জাউ গাছ নামে চিনি, তোমরা কি গাছ নামে চিনো কমেন্টে লিখে দেবা। আর এখন গেলাম আমরা যেটাকে বলি, এটাই মনে হয় ফেসারি গালাই, ঠিক আছে। এই ফেসারি গালাইয়ের পাতা কিন্তু ঢাকা শহরে আমরা সবাই কিনে খাই বা ভর্তা করে খাই,
তারপর সেটা কিন্তু আমরা পিটালি বানাই, ওখানে আমি এটা কাঁচা খেতে সব থেকে বেশি ভালোবাসি। ডোকাগুলো আমি সম্পূর্ণ ভালোভাবে তুলে দেখে শুনে কুশি যে পাতাগুলো আছে সেগুলো আমি তুললাম, তুলে যে হাতে নিলাম। নেওয়ার পর এই যে আমি কিন্তু তোমাদেরকে দেখাইতেছি, এই যে এই ডোকাটা খেতে এতটাই সুস্বাদু, যখন আমরা এখানে আসতাম ভালো লাগতো তখন এই ডোকাগুলো আমি খেতাম। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। তোমরা কি কখনো খেয়ে দেখেছো? অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দিবা। তো এখন কিন্তু ডোকাটি খাওয়ার চেষ্টা করো। এটা যেহেতু নদীর মাঝখানে চর, মানে এরপরও আরেকটা চর আছে, এটা শুধুমাত্র সাধারণ চর যেখান দিয়ে নৌকা চলাচল করতে হঠাৎ করে উঠছে। তো আমি বেশিরভাগ দেখি যে কোনো চরের মধ্যে গাছ হয়, আর সেই বড়ই গাছগুলা আমরা বড়ই পেরে খেতাম, কিন্তু এই চরে কিন্তু কোনো বড়ই গাছ নেই। এক এক জেলায় এক এক গুলি, তাই নিয়ে হয় গুলাগুলি। আমি জানি এক জায়গায় চরকে এক এক নামে চিনে, কেউ চক কয়, কেউ চর কয়। তোমরা কি নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দিবা। আমি কিন্তু যে জায়গায় যাওয়ার জন্য আছে সে জায়গাটা কিন্তু বেশ কিছু দূরে, কারণ সেখানে যা আবাদ হইতেছে তা ভালো মাটিতে কখনোই আবাদ হয় না। তো আমি কিন্তু খেয়াল করে যাইতেছি, যেহেতু মানুষের আবাদ ফসল আছে, আগে প্রচন্ড নষ্ট করতাম, কিন্তু এখন সেই ফসলে পাড়া দিতে অনেক মায়া লাগে, কারণ বুঝি এই ফসলের জন্য মানুষ কত পরিশ্রম করে। তো এখন যদি তোমাদেরকে যেটা দেখাইতেছে সেটা হচ্ছে অনেকদিন পর যেটা দেখলাম, একটা জাংলা, এটার নাম হচ্ছে লাউ গাছ। আমি বেশিরভাগ দেখেছি এই চর অঞ্চলে মিষ্টি কুমড়া আবাদ করে রেখে দেয় এবং বালুর মধ্যে সেটা অনেক বড় হয়ে থাকে, কিন্তু এখন দেখি লাউ গাছও লাগাইছে। তো বেশ কিছু লাউ আসছে, তো খুবই ভালো লাগলো দেখে। তো টাটকা লাউ, দেশি গ্রামের, কোনো রকম সার ছাড়া। পানি কিন্তু ওই নদীর থেকে টেনে এনে এখানে দিতে হয়। তো বুঝতেই পারতেছো এখানে কি পরিমাণ পরিশ্রম হয়। আর আমাদের এখান থেকে সব টাটকা সবজি যা কিছু থাকে সব কিন্তু আমাদের গোবিন্দেশী বাজারে চলে যায়, এবং এখানে যা পাওয়া যায় সম্পূর্ণ প্রকৃতির নিয়মে তৈরি। সো দেখতে পাচ্ছ কিন্তু মরা শামুক। অতঃপর এই যে বড় চরটা দেখতেছো, যে চরটা নদী শুকিয়ে উঠছে, এটা কিন্তু সম্পূর্ণ ডুবে যাবে যখন এখানে পানি চলে আসবে, ঠিক আছে? এই নদীর ওই পাশে যে চরটা আমি তোমাদেরকে মাঝে মাঝে ক্যামেরার নজরে আসবে, যেখানে দেখবে যে গাছ গুজালি দেখা যাইতেছে, ওটা কিন্তু আসল চর, যেখানে মানুষ বসবাস করে এবং নিয়মিত ওখানেই থাকে। আর ওই চরটার নাম হচ্ছে কালীপুর চর। আর এই যে মাঝখানে যে চরটা হচ্ছে, এটা কিন্তু কোনো চর না, বাস আমি তোমাদেরকে বলতে পারি এটা একটি গ্রাম, যেখানে বিশাল একটি গ্রাম ছিল। নদী ভাঙতে ভাঙতে কিন্তু এই গ্রামটি ধ্বংস হয়ে গেছে। তো এই বছর কিন্তু সেই গ্রামটি উঠে গেছে, আর এই ওঠার সুযোগে মানুষজন কিন্তু আবাদ করা শুরু করছে। আমি তোমাদেরকে যে গাছটির কথা বলতেছিলাম সেটা হচ্ছে তামাক গাছ। আর এই তামাক গাছ কিন্তু তোমরা সকলেই চেনো। আর এই তামাক গাছ কিন্তু কোনোদিনই আমাদের এই অঞ্চলে আবাদ হয়নি, বা কেউ আবাদ করার সাহস করতে পারেনি, কারণ এই তামাক গাছে অনেক পরিশ্রম করতে হয়, যেটা আমাদের এই সব কৃষি মানুষদের দ্বারা সম্ভব না। অনেক গরিব বা এরকম ভাবে পহরা দিয়ে আবাদ করা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু কোনোদিন পাইপ গাড়েনি, যেটার মাধ্যমে মোটরের মাধ্যমে যে পানি তোলা হয় মেশিন দিয়ে, ঠিক আছে? এই জায়গায় কিন্তু পাইপ গেড়ে তারা এই তামাক গাছগুলিতে নিয়মিত পানি দিতেছে কামলার মাধ্যমে। তো আমার এক বন্ধু এই ক্ষেতে কাজ করতেছে, আমি এখন যাবো তার কাছে, যে এই আবাদ সম্পর্কে কিছু বিষয় জেনে আসবো। একটি চারা কিন্তু দেখতে পেলাম, এই চারাগুলি সম্পূর্ণভাবে বড় করার প্রক্রিয়া এখানে চলতেছে। আমি দেখে অবাক হয়ে যাইতেছি, আমাদের এই চরে এরকম ভাবে তামাক গাছ তৈরি বা উৎপাদন করার একটা প্রক্রিয়া এখানে চালু হয়েছে, এটা এসে এই মাত্র আমি জানতে পারছি। আমার সামনে তোমরা একটি মেশিন দেখতে পাচ্ছ, এমনকি একটা পাইপ দেখতেছো। ওই মেশিন দিয়ে কিন্তু মাটির তল থেকে পানি তুলে এই সব গাছে পানি দেওয়া হইতেছে। আর এই সব জমি কিভাবে নেওয়া হয়েছে, তো আমি বন্ধুর কাছ থেকে সবকিছু জেনে তোমাদেরকে জানাবো। তাও কি পরিমাণ পরিশ্রম করলে এরকম ভাবে তারা ফসল বা এরকম গাছটা আবাদ করতে পারে। প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় সাদা সার দিয়ে রাখছে যাতে গাছটা না মরে যায়, এবং মাটি কিন্তু সম্পূর্ণ ভিজে আছে। এত রোদের মধ্যেও কিন্তু তারা নিয়মিত এই গাছগুলি দেখভাল বা দেখাশোনা করতেছে। তাহলে কি পরিমাণ পরিশ্রম গেলে এরকম ভাবে যত্ন করতেছে। তো আমার বন্ধুর সামনে কিন্তু অলরেডি চলে আসছে, সে কিন্তু কথা বলতেছে। সো কিছু কিছু কথা আমি মিউট করে দিছি, আর যে কথা প্রয়োজন হয় সেই কথাটা কিন্তু আমি তোমাদেরকে শোনাবো।
প্রত্যেক একদিন পর পর প্রত্যেকটা লাইনে কোদাল দিয়ে কিন্তু এইভাবে মাটি গাছের গোড়ায় গোড়ায় তুলে দিতে হয়, মানে সার দেওয়ার পরে। আবার এই মাটি তুলে দেওয়ার পরে এই মাটির উপরে কিন্তু সার দিতে হবে। এইভাবে প্রক্রিয়াটি গাছটি সম্পূর্ণভাবে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত এইভাবে কিন্তু সার দেওয়া হবে বা মাটি দেওয়া হবে, এবং নিয়মিত পানি উনকে দেখভাল করতে হবে সব সময়। এখানে দুইজন লোক কাজ করতেছে। পাশে যে কাজ করতেছে সে আমার এক কাকা হয়। তো তার সাথে কথা বলতেছি না, কারণ যে যার সাথে কথা বলতেছি সে আমার পার্সোনাল বন্ধু। তো তার কাছ থেকে আমি জেনে এই জায়গাটা তোমাদেরকে দেখাবার জন্য চলে আসছি। এবং এখানে এই তামাক গাছ এত পরিমাণ আবাদ করা হয়েছে যা আগে কখনোই কোনোদিন কোনো জায়গায় দেখিনি। আমার বন্ধুর কাছ থেকে এই বিষয় সম্পর্কে কথা জেনে নেই। সো আমি ওর কাছ থেকে জানতে পারলাম এই পাতাগুলি যে আবাদ করতেছে, আমি যতটুকু জানতে পারলাম এই গাছ থেকে পাতাগুলি ছাড়াইয়া তারপর শুকা দিয়ে এগুলা বিক্রি করা হবে বা সেল করা হবে। না, আমরা এই পাতাগুলা আমরা লোক দিয়ে এই পাতাগুলা ছাড়াবো, ছাড়িয়ে গুনা দিয়ে গাঁথবো, গাইতে তারপর শুকা দিব। এগুলো শুকা দেওয়ার পরে আমরা একটা পর্যায়ে আমরা সেল করব। এখানে যেভাবে পরিশ্রম দিয়ে এই গাছগুলিকে যত্ন করে বড় করতে হয়, এইভাবে পরিশ্রম করে গাছগুলিকে যত্ন করা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলাতে অনেক সার লাগে, এগুলো বড় হয় সার আর এসে পানির সংমিশ্রণে, এগুলো অনেক সার প্রয়োজন। অনেক বাজেট এমনকি টাকা নিয়ে এই গাছগুলিকে আবাদ করতে হয়, এবং এই গাছগুলি কিন্তু অনেক সময় অনেক মানুষজন ভেঙে ফেলে, তাই নিয়ে অনেক রিস্ক থাকে, সবসময় দেখভাল করতে হয়। এখানে যে পরিশ্রম করে প্রত্যেক দিন এখানে কামলা যা খরচ হইতেছে আর যে টাকা যাইতেছে তা সাধারণ মানুষের তুলনায় অনেক আবাদ করা কঠিন। আমাদের কাজ বুঝে টাকা দেওয়া হয়, যেমন ওনার 600 টাকা 700 টাকা। উনি যদি সারাদিন কাজ করে আনুমানিক 10 ঘন্টা তার কাজ করতে হবে, আর আমারও 10 ঘন্টাই, কিন্তু আমার কাজ একটু কম ওনার থেকে, তাই আমার মজুরি আমার 500 টাকা করে, 500 টাকা 550 টাকা দিন। 1 বিঘাকে 33 ডিসিমল বলে, আর এরকম 20 বিঘার মধ্যে একটা মালিক চাষ করতেছে, আর এরকম 1 বিঘার মধ্যে 2টা করে লোক খাটতেছে প্রত্যেক দিন। তার 20 বিঘা, আমরা এখন 2 জন আমরা আছি আর ওনারা 2 জন, মোটামুটি 4 জন প্রতিদিনই খাটে, প্রতিদিনই কাজ করে এই খেতে 4 জন। তাহলে মিনিমাম প্রত্যেক মাসে তাদের কত টাকা খরচ হইতেছে এই জমিতে বা এই জমির দেখভাল করাইতে, তা কি সাধারণ মানুষের পক্ষে চাষ করা সম্ভব? ঠিকমতো পানি দেওয়া, রাতে দেখভাল করা এবং এই গাছকে যেভাবে যত্ন করে বড় করা সত্যি খুবই কষ্টকর, এবং এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে আবাদ করা সম্ভব নয়। সো আমি যতটুকু জানলাম এই সব গাছ কিন্তু বালুর মাটির মধ্যে হয় না, আর এই চরে বালু মাটির থেকে আড়াইলা মাটি বেশি পড়ছে, যার কারণে এই আবাদ করার জন্য প্রস্তুতি বা না, এগুলো মাটিতেই মোটামুটি হয়, এগুলো মাটিতেই তামাক চাষ হয়, অনেক ভালো হয়, কিন্তু এখানে সঠিকভাবে বিষ আর পোকা মরার ওষুধ দিতে হয়, যাতে পোকা গাছগুলোকে ক্ষতি না করে ফেলে, কেটে না ফেলে। বালুতে খুব কম হয়, বালুতে এদের উৎপাদন খুবই কম, চারা অনেকগুলো মারা যায়। কিন্তু ওখানে দেখে আসতে পারেন যে ওখানে অনেকগুলো চারা রোপণ করা হয়েছে আগে, ওই চারাগুলো এই জমি পরিচর্যা করে তারপরে জমিতে লাগানো হয়। তো এখানে বীজ বপন করে ওখানে পরিচর্যা করে চারা বানায়, ওই চারাগুলোই এখানে লাগায়। এটাও অনেক ধাপ অতিক্রম করে তারপরে এক প্রকারে যে পাতাগুলা অনেক বড় বড় হয়েছে, এগুলো আরো বড় হবে, তখন আমরা ভেঙে দেব। এভাবে করে এক এক ধাপ এক এক স্টেজ পার করে তারপরে এগুলো বিক্রি করা হয়। এগুলো সরাসরি যায় কোম্পানির কাছে, সরাসরি কোম্পানিরা কিনে রাখে। আমি তো আগেই বলছি 1 বিঘা 33 ডিসিমল, আর এরকম 120 বিঘা
মালিক পক্ষ যে আবাদ করতেছে সে কন্ট্রাক্ট করে নিছে 6 মাসের নামে 8,000 থেকে 10,000 টাকা। 6 নামে কন্ট্রাক্ট করে 8,000 থেকে 10,000 টাকা। এই জমিগুলো তো তারা লিস্ট নিয়েছে 8,000, 8,500 এক বিঘা প্রতি। 6 মাসে তারা এগুলো দিবে 8,000, 8,500, 10,000ও রয়েছে। জায়গা আর ক্ষেত বুঝে এরকম জমি চাষ করতেছে এই গাছগুলি। হ্যাঁ, এই বছর প্রায় 120 বিঘার মতন ওনারা ফাঁকি থেকে এসেছে, ওনারা লিস্ট নিয়েছে, ওনারা আবাদ করতেছে 120 বিঘা। এখানে কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ চেষ্টা করে এই গাছগুলিকে বড় করা হচ্ছে যা নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। এত পরিমাণ কষ্ট এই গাছগুলিকে বড় করতে হয় যেটা বলার মতন নয়। কিন্তু এই গাছগুলি কিন্তু মানব দেহের সব থেকে বড় ক্ষতিকর, এবং এই গাছটি মানব দেহের জন্য এতটাই ক্ষতিকর, মানব দেহের মানুষকে মৃত্যু পর্যন্ত আনিয়ে দিতে পারে। আমি যতটুকু জানি এই গাছ দিয়ে জর্দা, বিভিন্ন প্রকার সিগারেটের তামাক জাতীয় জিনিস বলে সেইগুলো কিন্তু বানানো হয় এই গাছের পাতা দিয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবা এবং এই সব গাছ থেকে সাবধানে থাকবা। এই সব গাছ কিন্তু মানুষের চাহিদার কারণে অতিরিক্ত উৎপাদন বাড়তেছে, এতটাই চাহিদা যে মানুষ এগুলা না ব্যবহার করলে না। আর এই গাছগুলি দিয়ে কিন্তু মানব দেহের অনেক বড় ক্ষতি হইতেছে। ভালো থাকবে, খোদা হাফেজ।